71 ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, সেটি হয়ে গেল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এখন বলছেন তুমি কে আমি কে ফার্মের মুরগি, কে বলেছেন শিক্ষামন্ত্রী। শুরুতে বেশ অল্প সংখ্যক শিক্ষার্থী তারা রাজপথে তাদের দাবি জানাচ্ছিল। এরপরে যখন বেলা গড়াতে থাকে আমরা দেখলাম যে কোন শিক্ষার্থীর হাতে ওয়াকি টকি। আন্দোলনকারীরাই বলছেন যে ওই বালক সে তার হাতে অস্ত্র ছিল এবং সে পুলিশের উপরে হামলা করেছে। একটা আন্দোলন দেখেছিলাম, বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা বলছেন যে কোথায় পড়েন, তাকে ফার্স্ট ইয়ারে পড়ি, কমার্সে পড়ি ইত্যাদি ধরনের কথাবার্তা, কিন্তু বুয়েটে পড়ে, এরকম নানান রকম কথাবার্তা বা বিভিন্ন আন্দোলনে ছাত্রের নামে অছাত্র ঢুকে গেছে। এটা কি নতুন কিছু? স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর নামে নানান ধরনের ভুয়া ফটোকার্ড, আমি জামাত শিবিরের ফেসবুক আইডির পোস্ট এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ফেসবুক আইডির পোস্ট এবং গুজব আমার কাছে একই রকম মনে হয়েছে। অর্থাৎ সেই ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং যাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে সেই স্বৈরাচার এবং রাজাকার অনেকটা একাকার হয়ে। এনসিপি সমাবেশে সেই হাতবোমা হামলার পরে নাহিদ ইসলাম বললেন যে একসাথে আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে আসুক, দেখি কত শক্তি। বা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে মিলিয়ে আরেকজন নেতা দেখলাম বলছেন যে নৌকা শীষ, যেমন আমির হামজা কিন্তু সে যে সময় ওয়াজ করতো সে বলতো যে আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ। এবং তিনিও বলেছেন যে তার বাবা আওয়ামী লীগ, শেখ হাসিনাকে মায়ের মতো লাগছে, তিনি নিজেও ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের পদধারী ছিলেন। তাকে আজকের এই আলোচনা থেকে আমি বলছি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। যিনি আসলে পলায়নের মধ্য দিয়ে এক ধরনের কাপুরুষের পরিচয় দিয়েছেন। শেখ হাসিনা যদি আসলেই ফাঁসির কাজকে ঝোলার জন্য সাহস করে মাথা উঁচু করে বাংলাদেশে ফেরে, আমি রাশেদ খান বিমানবন্দরে শেখ হাসিনাকে ফুলের তোড়া হাতে আমি রিসিভ করতে যাবো। রাজনীতিতে যারা আছে তারা কি চান, মানে আপনারা যদি বলি বিএনপি, জামাত ইসলামী, তারা কি আসলে চায় যে শেখ হাসিনা ফিরুক? বিদেশি কূটনীতিক বা কোনো এম্বাসির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি অনেকটা নিরাপত্তা বা সেফ পাবেন। সংস্থাদের সাথে যোগাযোগ রাখা কি আপনারা কোনো নিরাপত্তা বা বিশেষ কোনো সুবিধা পেয়েছিলেন? প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। তুমি কে আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী। জুলাই আন্দোলনের আদলে এমন স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। আবারও সেই জুলাই এই আন্দোলন, এর পেছনে কি কোনো বিশেষ বার্তা আছে? এরই মধ্যে ব্যাপক আলোচনায় ২৪-এর জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা। ২.৫ বছর পর কেন তিনি ডিসেম্বরকেই বেছে নিচ্ছেন? এই সময়ে দেশের রাজনীতিতে এবং বিদেশি প্রভাবের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? এদিকে ১১ দলীয় জোটের নেতারা প্রায়ই আওয়ামী লীগ ও বিএনপিকে একসঙ্গে মিলিয়ে বলছেন নৌকার শীষ, বা আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আসুক, দেখি কত শক্তি। আবার কখনো বলছেন জিয়া পরিবার ও মুজিব পরিবারকে ওয়াশ আউট করার কথা। আসলে কে কার শত্রু আর কার সঙ্গে কার আঁতাত, এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ১৮ থেকে ২৪-এর ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতা এবং বর্তমানে বিএনপির রাজনৈতিক কর্মী রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। অনেকগুলো প্রসঙ্গে কথা বলবো। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত, তারপরে এদিকে জামাত নেতৃত্বে ১১ দলীয় জোট তারাও আন্দোলনের কথা বলছে। আবার এদিকে আন্দোলনে যারা পদচ্যুত হয়েছে তারা এখন, মানে সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছি, তিনি দেশে ফিরবার কথা বলছেন, হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে আপনার সাথে একে একে কথা বলবার চেষ্টা করবো, কিন্তু মানে শুরু করি, আপনাকে আসলে এখন কি পরিচয় করিয়ে দেবো? মানে আগেও যখন আমার অনুষ্ঠানে এসেছেন তখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, এখন আসলে আপনার পরিচয় কি? আমি তো বিএনপি থেকে নির্বাচন করেছি এবং বিএনপিতে জয়েন করার মধ্য দিয়ে নির্বাচন করেছিলাম এবং গণ অধিকার পরিষদে আমি আর ফিরি নাই। এখন বিএনপি থেকেই রাজনীতি করছি আর কি। হ্যাঁ, কিন্তু বিএনপি আমার নামেই আপনি আমাকে পরিচয় করিয়ে দিতে পারেন, নামেই তো আমাকে মানুষ মোটামুটি চেনে। মানে তারপরে আমরা বলার সময় একটা রাজনৈতিক পরিচয় দিই। আচ্ছা, এখন আপাতত শুধুই নাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে রাশেদ খান, যেটি নিয়ে শুরু করবো বলছিলাম যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে, আপনারা আসলে শিক্ষার্থীদের আন্দোলন করে দেখে এবং নেতৃত্ব দিয়ে এসেছেন, আপনাদের নেতৃত্বে বড় বড় আন্দোলনগুলো হয়েছে। ফলে এই আন্দোলনকে আপনি কিভাবে দেখেন সেটি আমি আপনার কাছে জানতে চাইবো। যে শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলেছেন শিক্ষার্থীদের, এজন্য শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, যেটি ৭১-এর আদলে জুলাই হয়েছিল, ৭১-এ ছিল তুমি কে আমি কে বাঙালি, সেটি হয়ে গেল তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এখন বলছেন তুমি কে আমি কে ফার্মের মুরগি, কে বলেছেন শিক্ষামন্ত্রী। এবং শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন, তারপরেও আন্দোলন চলছে, স্থগিত হয়েছে, কিন্তু তাদের দাবি আদায় না পর্যন্ত আন্দোলন হবে বলে বলছেন। আপনার কাছে কি মনে হয় এই আন্দোলনের গতি প্রকৃতি? দেখেন, আজকে সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, শুরুতে বেশ অল্প সংখ্যক শিক্ষার্থী তারা রাজপথে তাদের দাবি জানাচ্ছিল। এরপরে যখন বেলা গড়াতে থাকে আমরা দেখলাম যে কোন শিক্ষার্থীর হাতে ওয়াকি টকি। সাধারণ কোনো আন্দোলন হলে তো কোনো শিক্ষার্থীর হাতে এইভাবে ওয়াকি টকি থাকার কথা নয়, যেটা কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরপরে দেখেন যে মাছরাঙ্গা টেলিভিশনের একটি ভিডিও ফুটেজ, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে আন্দোলনকারী শিক্ষার্থী পরিচয়ে বাসের মধ্যে ঢুকে বাসের ড্রাইভার, হেল্পার, যারা যাত্রী ছিল তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে।
এমনকি বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এই কাজগুলো আসলে কোনো শিক্ষার্থী করতে পারে বলে আমার কাছে মনে হয় না। দেখেন ভিওডি বাংলা তারা আরেকটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন বালককে আন্দোলনকারীরাই তাকে ধরেছে এবং পুলিশের হাতে সোপর্দ করেছে এবং সেই বালক নিজেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থী দাবি করছে। এখন কথা হলো যে কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী তিনি কেন সেখানে আসলেন? এবং আন্দোলনকারীরাই বলছেন যে ওই বালক সে তার হাতে অস্ত্র ছিল এবং সে পুলিশের উপরে হামলা করেছে। এছাড়া আরো যদি দেখেন যে একজন বালিকা তিনি নিজেকে শিক্ষার্থী হিসেবে দাবি করছেন। তিনি বলছেন যে শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা ভুল করেছি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থী পরিচয়ে নিশ্চয়ই দেখেছেন যে ভুয়া আইডি কার্ড এবং সাংবাদিক যে সময় আরো কয়েকজনের পরিচয় জিজ্ঞেস করেছে, তারা মিডিয়াতে কথা বলছিল। তো এই পরিচয় জিজ্ঞেস করার পরে তারা কিন্তু দৌড় দিয়েছে, পালিয়ে চলে গেছে। এছাড়া দেখবেন যে সারাদিন স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর নামে নানান ধরনের ভুয়া ফটো কার্ড আমি নিজে দেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফটো কার্ড। তো এইভাবে কিন্তু একের পর এক গুজব ছড়ানো হয়েছে। বা মানে এই আন্দোলনে আমার আমি কাছে আপনার মনে হয় কথাটা একটু বিস্তারিতই শুনবো, শেষ করতে চাই আপনার কথাটা, কিন্তু আমি একটু এটাও প্রশ্ন করতে চাই যে যখন ধরেন এরকম আন্দোলন হয়, এরকম তো ভুয়া ফটোকার্ড যেমন সবসময় আন্দোলন ছাড়াও চলতে থাকে সবসময়, তাছাড়াও ধরেন আন্দোলনে সবসময় ছাত্রদের মাঝে অছাত্ররা, এটা যে কোনো আন্দোলনেই আমরা দেখেছি, মনে পড়ছে কোন আন্দোলন ঠিক মনে পড়ছে না, কিন্তু একটা আন্দোলন দেখেছিলাম বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা বলছেন যে কোথায় পড়েন, তাকে ফার্স্ট ইয়ারে পড়ি, কমার্সে পড়ি, ইত্যাদি ধরনের কথাবার্তা, কিন্তু বুয়েটে পড়ে, এরকম নানান রকম কথাবার্তা বা বিভিন্ন আন্দোলনে ছাত্র নামে অছাত্র ঢুকে গেছে। এটা কি নতুন কিছু, ছাত্র নামে অছাত্র ঢুকে যাওয়া? না, এটি আসলে নতুন কিছু নয়। কিন্তু গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে, অর্থাৎ শপথ গ্রহণের আগের দিন থেকে জামাত শিবিরের যে ধরনের আন্দোলন এবং একের পর এক গণঅভ্যুত্থানের হুমকি, এবং আজকে কিন্তু আপনার 14ই জুলাই, নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে 2024 সালের 14ই জুলাই সেদিন কিন্তু শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। তো আমার কাছে মনে হয় যে ওই দিনটিকে টার্গেট করে আরেকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। মূলত 14ই জুলাইয়ের একটি অপচেষ্টা হিসেবে আমি দেখি, যেখানে শিবির এবং ছাত্রলীগের আচরণ, কথাবার্তা একাকার, একই রকম। দেখেন আজকের সারাদিনে জামাত শিবিরের ফেসবুক আইডির পোস্ট এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ফেসবুক আইডির পোস্ট এবং গুজব আমার কাছে একই রকম মনে হয়েছে। অর্থাৎ সেই 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং যাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে, সেই স্বৈরাচার এবং রাজাকার অনেকটা একাকার হয়ে গেছে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কিছুদিন আগে জামাতের আমির তিনি হুমকি দিয়েছিলেন যে 96-র মতন আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাত ইসলাম তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন কিন্তু করতে জামাত চায়। ইসলামের আমির তো সংসদে বলছেন এই জুলাই 14 জুলাইয়ের কথা, মানে এই জুলাইয়ের কথাই বলছেন, বিশেষ সতর্ক থাকতে বলছেন সরকারি দলকে, বিরোধী দলকে সতর্ক থাকতে বলছেন, মানে তিনিই তো সতর্কবার্তা দিচ্ছেন বড়। দেখেন জামাতের আমির এমন একজন ব্যক্তি, আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমার আসনের উন্নয়নের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এরপরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং ঢাকা মহানগর উত্তরের যিনি প্রশাসক আছেন শফিকুল ইসলাম মিল্টন সাহেব, তারা দুজন কিন্তু আমিরের আসনে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় পথসভা করেছে এবং সেখানে একসাথে উন্নয়নের যে জরিপ বা কোথায় কতটুকু উন্নয়ন করা দরকার সে আলোচনা হয়েছে এবং সেখানে জামাতের আমির খুব ইতিবাচক বক্তব্য দিয়েছে। এরপরে যে সময় মানুষ সমালোচনা করছিল যে সরকারি দল আর বিরোধী দল কি এক হয়ে গেল, বাংলাদেশে কি তাহলে প্রকৃতপক্ষে কোনো শক্তিশালী অপোজিশন নাই? তো এই প্রশ্ন যে সময় আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে উত্থাপিত হচ্ছিল, সেই সময় ঠিক বিকালবেলা জামাতের আমির আরেকটা প্রোগ্রামে গিয়ে গণঅভ্যুত্থানের ডাকা শুরু করে দিলেন, মানে আবার সমালোচনা শুরু করলেন। জামাতের আমির দেখবেন তিনি সংসদে বলেন যে আমাদের সংসদে যে আলোচনা, সংসদের বাইরের আলোচনা একরকম হওয়া উচিত না, সংসদের বাইরে যে আলোচনা হয়েছে এটা যাতে ভিতরে না হয়। তার মানে কি? তার মানে উনি জনগণকে আইওয়াশ করার জন্য সংসদের বাইরে উনি গর্জন দিবেন, আর সংসদের ভিতরে গিয়ে বলবেন যে আপনারা কেমন আছেন, ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, মিলেমিশে থাকি, এ ধরনের কথাবার্তা তিনি বলেন। তো তার আসলে এই যে মানে দুই রকম চরিত্র, এটা আমার কাছে খুবই অবাক লাগে। দেখেন এই ধরনের মানুষগুলোর মধ্যে অনেকটা মুনাফিকি চরিত্র থাকে। তো আমি যেহেতু জামাত শিবিরকে আমার কাছে মনে হয় যে তারা আসলে মুনাফিকি রাজনৈতিক দল, তো আমি অবাক হব না যদি ভবিষ্যতে আওয়ামী লীগকে সাথে নিয়ে বা শেখ হাসিনাকে সাথে নিয়ে জামাতের বর্তমান আমির একসাথে আন্দোলন করে। কারণ তাদের অতীতে কিন্তু একসাথে তারা নির্বাচনে গিয়েছে, যেমন এরশাদের অধীনে 86 সালের নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচনে অংশ নিয়েছিল। 96-তে এই আওয়ামী লীগ এবং জামাত একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেন তারা কিন্তু একটা সুবিধাবাদী জায়গায় ছিল বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে জামাতের কোনো চরিত্র আছে বলে আমার কাছে মনে হয় না। যে জামাত মানে একসময় বিএনপির সাথে থেকে নিজেদেরকে কিছুটা গুছিয়ে নেওয়া, পরবর্তীতে দেখেন 24-এর গণঅভ্যুত্থানের পরে সর্বপ্রথম জামাতের আমির কিন্তু বলেছে যে নব্য ফ্যাসিস্ট বিএনপিকে বলেছে, এক স্বৈরাচারকে হটিয়ে আরেক
স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আনবো না। তো জামাতের কোনো চরিত্র নাই, জামাত তার প্রয়োজনে তার কিন্তু শত্রুর আপনি সাথে যেমন হাত বলছেন, মিলাইতে আপনি যেমন বলছেন জামাত শেখ হাসিনার সাথে বা জামাত আওয়ামী লীগ স্বৈরাচার রাজাকার একসাথে হয়ে যাচ্ছে হলেও অবাক হবেন না, এরকম ধরনের কথা বলছেন। কিন্তু আবার যদি আমি বলি 11 দলের পক্ষ থেকে ধরেন এনসিপি সমাবেশে সেই হাতবোমা হামলার পরে নাহিদ ইসলাম বললেন যে একসাথে আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে আসুক, দেখি কত শক্তি। বা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে মিলিয়ে আরেকজন নেতা দেখলাম বলছেন যে নৌকাশিস, মানে আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে মিলিয়ে এরকম বলছেন রাশেদ প্রধান। তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেনি, আগেও বলেছেন, সম্প্রতিও দেখলাম বলেছেন যে জিয়াবাদ মুজিবাদ সববাদ, জিয়া পরিবার মুজিব পরিবার সবাইকে ওয়াশ আউট করা হবে, এরকম তিনি বলছেন। মানে তারা তো বরং বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে মিলিয়ে দেখানোর একটা চেষ্টা মানে করছেন কিনা, বা আসলে বিএনপি আওয়ামী লীগের একসাথে কোথাও যোগসাজশের ব্যাপার আছে কিনা। কারণ আমরা দেখেছি আসলে বিএনপি আওয়ামী লীগও একসাথে আন্দোলন করেছে অতীতে। না, অতীতে আসলে কখনোই বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেনি, একসাথে নির্বাচনে অংশ নেয়নি, তাদের একসাথে ভিতরে আন্দোলন কখনোই ছিল। সেটা সেটা আমি সেই ব্যাখ্যায় আসবো। এবং কখনো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সখ্যতা ছিল না, কারণ বিএনপি একটি বড় দল, আওয়ামী লীগ তার প্রতিযোগী। তো সেই জায়গায় দুই দল যদি এক হয়ে যায়, কেউ কারোর প্রতিযোগী থাকে না। আওয়ামী লীগ এবং বিএনপি কোনো সমীকরণেই এক হওয়ার কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগ সবসময় বিএনপির শত্রু হিসেবেই পরিগণিত হবে এবং বিএনপি আওয়ামী লীগের। বরং এই দুটি দলের বাইরে অন্যান্য দল যারা মাঝারি ছোট দল, তারা যে কোনো স্বার্থে যে কোনো দলের সাথে যে কোনো সময় মিলে যেতে পারে। আচ্ছা, আপনি যে কথা বলছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথা, দেখেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাত ইসলাম, পাটোয়ারিকে নিয়ে আরো একটু পরে আসি, কারণ ওনার আরো কিছু বক্তব্য আছে এরকম। আমি আমি এক এক করে আমি এক এক করে শেষ করি। আপনি অনেকের কথা বলেছেন, আমি আমি 5 মিনিটের নাসিরুদ্দিন সময় পাটোয়ারিকে উত্তরটা নিয়ে আরো দিয়ে দিই। কিছু কথা জিজ্ঞাসা করবো, মানে ওনার আরো কিছু আচ্ছা, বক্তব্য আছে তো। আপনি যদি আমার কিছু বাকি থাকে আপনি জিজ্ঞেস করেন, যেহেতু প্রসঙ্গ শুরু করেছি। বলেন। বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত ইসলামকে বলেছিল যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী একটি রাজনৈতিক দল। জামাত ইসলাম সংস্কারের নামে ভণ্ডামি করছে। জামাত ইসলাম ভারতের একটা এক্সটেনশন। এই কথাগুলো বলার পরেও নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতের সাথে জোটে গিয়েছে। আচ্ছা, তারপরে আমি বলি নাহিদ ইসলাম, দেখেন নাহিদ ইসলাম কিন্তু জামাত ইসলামকে বলেছিল যে জামাত ইসলাম সংস্কার চায় না, সংস্কারের নামে পিআরের নামে জামাত ইসলাম প্রতারণা করছে। মোটামুটি যদি এনসিপি নেতৃবৃন্দর বক্তব্য আপনি নির্বাচনের আগে আপনি বিশ্লেষণ করেন, গণঅভ্যুত্থানের পরে, তাহলে মোটামুটি সবার বক্তব্য এরকমই ছিল, অর্থাৎ তারা জামাতের বিরুদ্ধে ছিল। নাহিদ ইসলাম নিজেই বলেছিল 71-এর দায় আছে, এরকম কোন দলের সাথে আমরা জোটে যাব না। তারপরেও কিন্তু এনসিপি সেই 71-এর দায় নিয়ে কিন্তু জামাত ইসলামের সাথে গেছে। তারপরে দেখেন জামাত ইসলাম আমার কাছে মনে হয়েছিল যে তারা এনসিপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তাদের প্ল্যান ছিল যে এনসিপি যদি জামাত ইসলামের সাথে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটটা জামাত ইসলাম পাবে না। তো এনসিপি কে তারা সবসময় ওয়াশ আউট করার চেষ্টা করেছে। দেখবেন ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি ছাত্র সংগঠনকে যতভাবে ভিলিফাই করার দরকার সবই করেছে, কিন্তু শুধুমাত্র জেতার জন্য। এবং এমনকি জামাতের যিনি বর্তমান সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু বলেছিলেন যে বাপের থেকে বেশি বাড়তে চেও না। তো তাদের ভিতরে অনেক ধরনের বলযোগ আমরা দেখেছি, এমনকি এটা ফেসবুকে মাঠ পর্যায়ে আমরা দেখেছি তাদের ভিতরে বিতর্ক। তারপরে তারা আসলে শুধুমাত্র আবার বাপের থেকে বেশি বেরো না, এই কথার মধ্যে এটাও তো প্রমাণ হয় যে কেউ একজনই কোনো একটা দল আসলে বাপ না, সেই বাপ তো অবশ্যই জামাত ইসলাম। এই জন্য মানে মানে যে দল নেতৃত্ব দেয় জোটের, তাকেই তো সাধারণত আপনার মাদার পার্টি বা ফাদার পার্টি বলে। তো 11 দলীয় জোটের তো আসলে বাপ জামাত ইসলাম, এবং জামাত ইসলাম আপনার ফাদার পার্টি বা মাদার পার্টি। যদি আপনি বাংলায় এটাকে ডাকেন একটু খারাপ শুনতে লাগে, এই জন্য ইংলিশে বলাই মনে হয় ভালো যে 11 দলীয় জোটের নেতৃত্বে বা মাদার পার্টি জামাত ইসলাম। তো আমার খুব মাঝে মধ্যে অবাক লাগে যে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের নেতা, এই বাংলাদেশে নাহিদ ইসলাম যদি কখনো এমপি না হতেন, মন্ত্রী না হতেন, প্রধানমন্ত্রী না হতেন, ইতিহাসের পাতায় তিনি গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে, এক দফার ঘোষক হিসেবে থাকতেন। সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের আমির শফিকুর রহমানের পিছনে তিনি আসলে ধর্ণা ধরেন, দাঁড়িয়ে থাকেন, জামাতের নেতৃত্ব গ্রহণ করে তিনি আসলে এনসিপির মতন একটি নতুন রাজনৈতিক দল যাদের অনেকে গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা রেখেছে, সেই তরুণদের দল কিভাবে জামাতের নেতৃত্ব গ্রহণ করে এইভাবে কোটা আন্দোলন এগুলোর নেতৃত্বে একদম প্রথম সারিতে ছিলেন, সেখান থেকে আপনি এখন মানে বিএনপিতে চলে গেছেন, একটা দলের সাধারণ সম্পাদক থেকে আপনার এখন আসলে আপনার দলের মানে রাজনৈতিক পরিচয় কি সেটিও বলা যাচ্ছে না, সেরকম কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, ফলে এরকম সমালোচনা তো আপনাকে নিয়েও করা যায়। না, আমাকে নিয়ে তো অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি কি আসলে বিএনপি এবং জামাত ইসলামকে একই টাইপের দল মনে করছেন? আমার তো মনে করা নিশ্চয়ই না। আমার তো না, আপনার নিশ্চয়ই না। আমার কাছে মনে হয় নিশ্চয়ই না। বিএনপি আর জামাত ইসলাম তো একই টাইপের দল না। দেখেন এই বাংলাদেশে হ্যাঁ বিএনপি ঠিক আছে, বিএনপির জন্ম পরে, কিন্তু বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো স্বাধীনতার ঘোষক। এবং যেহেতু তিনি ঘোষক, তার মানে কি, তার মানে 71 বলেন, 24 বলেন আর 90 বলেন, বিএনপি কিন্তু সবসময় মানুষের সাথে ছিল। আমি কিন্তু 71-এর বিশ্লেষণটা আগে দিয়েছি। যেহেতু এই দলের প্রতিষ্ঠাতা তার অবদান থাকা মানে পরোক্ষভাবে কিন্তু পরবর্তীতে বিএনপির অবদানটাই ধরে নেওয়া যায়। অর্থাৎ বিএনপিকে আপনি কোনোভাবে এই গণমানুষের বিরুদ্ধে দল বলতে পারেন না। কিন্তু আপনি যদি জামাতের ইতিহাসটা বিশ্লেষণ করেন, জামাত কিন্তু বাংলাদেশের কোনো দল না। জামাতের উৎপত্তি কিন্তু পাকিস্তানে, এবং 2008 সাল পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশ শাখা নামে কিন্তু পরিচিত ছিল। নিবন্ধন পাওয়ার স্বার্থে কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ নামটা আগে এনেছে। বাংলাদেশ নামটা আগে আনলেই এটা বাংলাদেশের কোনো দল হয়ে যায় না। এমনকি দেখেন যে জামাত ইসলাম আর যেই করুক না কেন, বিএনপি বা বিএনপির কোনো নেতার কর্মীর মুখে তো মানায় না, কারণ তারা তার আগে আসলে বিএনপি জামাতের সাথে জোট করে মন্ত্রী বানিয়ে একবারে মানে একাকার অবস্থায় ছিল, ফলে এখন যে মানে চলে। আচ্ছা, চলে কি না চলে আমি ব্যাখ্যা দিয়ে বোঝাবো।
তারপরে দেখেন জামাত ইসলামের শাখা কিন্তু আপনার ভারতেও রয়েছে। তার মানে কি তারা ভারতের সাথেও যেমন তাদের সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্ক রয়েছে। দেখেন জামাতের আমির তিনি আসলে দিনের বেলা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতের বেলা ঠিকই ভারতীয় কোনো কূটনীতিকের সাথে তিনি বৈঠকও করেন এবং সেটি গোপন রাখার জন্য অনুরোধও করেন। তো নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি। আর আপনি যে কথা বললেন অনুরোধ যে করেন আসলে ভারতীয় যেহেতু কূটনীতিক, মানে অনুরোধ হ্যাঁ করেছিলেন ভারতীয় কূটনীতিক। হ্যাঁ, হ্যাঁ। আই ডোন্ট নো, আমার কাছে আমি যতটুকু শুনেছিলাম যে আপনার জামাতের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছিল। আচ্ছা, ভুল কিন্তু হতে আমাকে পারে। আমির বলেছেন আচ্ছা, যে আসলে আচ্ছা। এখন বিএনপি এবং জামাত ইসলামকে কেন একসাথে মেলানো যাবে না? এর কারণটা হলো যে বিএনপি সবসময় নেতৃত্বের জায়গায় থেকেছে। আর বিএনপি জামাতের দ্বারা জামাতের আদর্শে কখনোই বিলীন হয়ে যায়নি। বরং জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে তাদের সখ্যতা বেশি ছিল। এই যে ১৬ বছর দেখবেন যে জামাতের অনেক নেতৃবৃন্দ এখন যে এমপি যারা হয়েছে, যারা নারী আসনে মানে সংরক্ষিত নারী এমপি হয়েছে, তাদেরকে কিন্তু আমরা ওই অর্থে দেখি নাই। এলাকায় খুঁজলে দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে মোটামুটি মিলেমিশেই ছিল এবং অনেকে আওয়ামী লীগের নেতা হয়ে গিয়েছিল। যেমন আমির হামজা। আমির হামজা কিন্তু সে যে সময় ওয়াজ করতো সে বলতো যে আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ। এই এবং কথা নুরুল হক জননেত্রী নূর আপনার শেখ সাবেক হাসিনা সভাপতি তিনিও বলেছেন যে তার বাবা আওয়ামী লীগ, শেখ হাসিনাকে মায়ের মতো লাগছে। তিনি নিজেও ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের পদধারী ছিলেন, তিনি সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। মানে তিনিও তো ছিলেন, এবং শুধুমাত্র তিনিই নাই, যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মানে সবাই বঙ্গবন্ধু আওয়ামী লীগই ছিল। ফলে এই অভিযোগ আর একজনের বিরুদ্ধে বা দুইজনের বিরুদ্ধে দিয়ে কি লাভ? আচ্ছা, আমি নুরুল হক নূরের প্রসঙ্গে আসবো। তার আগে আমির হামজার বিষয়ে বলছিলাম সেটি শেষ করি। তো আমির হামজা যে কথা তিনি বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার নীতি যিনি বাস্তবায়ন করবেন না তিনি আসলে জাহান্নামে যাবেন। তো দেখেন এরকম যারা আওয়ামী লীগের সাথে যাদের ঘনিষ্ঠতা, যারা আওয়ামী লীগ হয়ে থাকার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু নমিনেশন দিয়েছে। তো আপনি নুরুল হক নূরের যে বিষয়টি বললেন, দেখেন নুরুল হক নূরের বাবা তিনি একজন শ্রমিক ছিলেন, মানে আমি যতটুকু জানি রাজনীতি করতেন। ঠিক আমার বাবা একজন শ্রমিক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের অধিকাংশই কিন্তু এরকম নিম্ন মধ্যবিত্ত ঘর থেকেই কিন্তু আসা। এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে সময় আমি ২০১৮ সালে অ্যারেস্ট হয়েছিলাম, আমি পরবর্তীতে দেখেছি যে আমাকে নিয়ে টকশোতে অনেক আলোচনা হয়েছে, আপনি প্রশ্ন করেছেন। সুতরাং আপনার চোখের সামনে তো আসলে আমাদের আন্দোলন সংগ্রাম বেড়ে ওঠা এবং নুরুল হক নূর কিভাবে আসলে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, কিভাবে সেই ছাত্রলীগের সেই পদত্যাগ করে কিভাবে কোটা আন্দোলনের নেতা হয়ে উঠলেন। এরপরে তিনি আসলে আমরা তো ২০১৯ সাল পর্যন্ত মোটামুটি সামাজিক নেতৃত্বের জায়গায় ছিলাম। কোন ছাত্র রাজনীতি বলেন, জাতীয় রাজনীতি বলেন, কোন দলের কঠোর সমালোচনা বলেন, এগুলো কিন্তু আমরা করি নাই। তো রাষ্ট্র নির্বাচনের পরে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা রাজনীতি করা উচিত। এরপরে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগঠনের আমরা ঘোষণা দিই, ছাত্র রাজনীতি শুরু করি। তার আগ পর্যন্ত কিন্তু সকল দলের সাথেই মোটামুটি যোগাযোগ সম্পর্ক কারো না কারো হয়তো থাকলেও থাকতে পারে। এইটাকে সামাজিক জায়গা থেকে কিন্তু এটাকে আসলে কোনো রাজনৈতিক মেরুকরণে আসলে ফেলানো যায় না। তো নুরুল হক নূর যে সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু করেছে, তারপরে আসলে কখনো আসলে তিনি শেখ হাসিনাকে মা ডেকেছেন কিনা, তারপরে তিনি কখনো আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন কিনা, বরং আওয়ামী লীগকে জালিম দল, মুনাফিক দল নানান কথাবার্তা বলে নুরুল হক নূরকে আদালতে পর্যন্ত তাকে নেওয়া হয়েছিল এই জুলাইয়ের সময়, ২০২৪ জুলাইয়ের সময়। বাংলাদেশে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে আপনার দৃষ্টিতে সমসাময়িক সময়ে সব থেকে সাহসী ছাত্র নেতা বা তরুণ নেতা কি ছিল, আমি অবশ্যই নুরুল হক নূরের নাম বলবো। কারণটা হলো জুলাই গণঅভ্যুত্থানে একমাত্র নেতা তরুণ নেতৃত্ব নুরুল হক নূর পুলিশের হাতে গ্রেপ্তার ছিলেন, তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। এরপরে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও। আচ্ছা, এই ঘোষণা দেওয়ার পরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ২ আগস্ট নুরুল হক নূরকে কি তার অতীত ছাত্রলীগের রাজনীতি, শেখ হাসিনাকে মা ডাকা, ওই ফ্রেমে কি আসলে তাকে ফেলানো যায়? না, যারা মানে নুরুল আমরা হক জুলাই নূরের আন্দোলনের সময় আপনি যেটা বলছেন সেটা দেখেছি আমরা, তাকে সেই বিষয়গুলো আসলে ক্যামেরার সামনেই ঘটেছে। মানে আমির হামজা আবার জামাতের যাদের কথা বলছেন তারাও তো একসময় বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় তো তারা আর বলেন নাই। মানে তারাও তো এই জুলাই ডিফেন্সটা অভ্যুত্থানের নিতেই সময় তো পারে। তাদেরকে আমরা রাজপথে দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় তো আমির হামজা বলেন, হয়তো জামাতের গুপ্ত ছিলেন অধিকাংশ হয়তো নাকি, এমপি হ্যাঁ? তারা হয়তো গুপ্ত জি অবস্থায় আপা? ছিলেন, গুপ্ত কৌশলে নেমেছিলেন। না, কোন কৌশলে ছিল সেটা তো আমি জানবো না। বাট জুলাই গণঅভ্যুত্থানের সময় আমির হামজাকে বলেন, জামাতের অধিকাংশ এমপিকে আমরা রাজপথে পাইনি। এখন যারা শুধু জামাতের বিএনপির নারী লোকজন এমপি রাজপথে আছে, পায়নি। না বিএনপি যারা আপনার যারা এমপি হয়েছে তারা মোটামুটি যারা নির্বাসিত জীবনে থাকা ছাড়া এর বাইরে যারা বাংলাদেশে ছিল তারা সবাই রাজপথে ছিল। এবং যারা আপনার নারী এমপি হয়েছে সংরক্ষিত নারী আসনে তারাও সবাই জেল জুলুমের শিকার হয়েছে। কিন্তু যারা জামাত ইসলামের সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছে তাদের একজনকেও দেখাতে পারবেন না যে ১৬ বছরে তারা কখনো আসলে রাজপথে নেমেছে। সংরক্ষিত না আমরা কাউকে হোক, কিন্তু চিন্তা নেই। জামাতের যারা এমপি ছিলেন তারা তো সবাই, মানে আমির থেকে শুরু করে তারা তো সবাই জেল জুলুমের শিকার হয়েছেন, হন না নাই? সেটা তো সংখ্যাটা খুবই সীমিত। যাদেরকে আপনি দেখছেন, আমি দেখছি, আমরা চিনি। সেই সংখ্যাটা তো আসলে বিএনপির সাথে যদি আপনি তুলনা করেন সেটা হয়তো জামাতের মানে ১০% হবে, বিএনপি যদি 100% হয়। এর বাইরে তো আসলে হওয়ার কোনো সুযোগ নাই। জি, জি। আমি আসলে মূল প্রসঙ্গে আসি। জামাত বিএনপির তুলনামূলকের জায়গায় আসলে কথা থেকে কথায় কথায় চলে যাচ্ছিলাম, কিন্তু মূল প্রসঙ্গ ছিল যে আন্দোলন, শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছে। আমি জিজ্ঞাসা করছিলাম এর গতি প্রকৃতি আপনার কাছে কেমন মনে হয়? আপনার বিশ্লেষণের থেকে আমার এই প্রশ্নটা জাগলো যে এই আন্দোলন কি তাহলে আপনার কাছে মনে হয় একটা জেনুইন আন্দোলন, নাকি আসলে এই আন্দোলনের মানে এই আন্দোলন কোনো প্রোপাগান্ডা বা পারপাজিভ আন্দোলন, উদ্দেশ্যমূলক কোনো একটা পক্ষের? দেখেন শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, সম্ভবত সিটি কলেজের একজন নারী শিক্ষার্থী পরীক্ষার্থী তিনি শিক্ষামন্ত্রীকে ফোন দিয়েছিলেন এবং ফোনে আসলে সমস্যার কথা জানাচ্ছেন।
শিক্ষামন্ত্রী ঠিক নিজের মেয়ের সাথে যেভাবে কথা বলেন সেইভাবেই তিনি কথা বললেন যে আমার মেয়েটা আসলে ব্রয়লার মুরগির মতন। আর সেও ভিজলে জ্বর চলে আসে, ঠান্ডা লেগে যায়। তো এখনকার শিক্ষার্থীরা ঠিক আমার মেয়ের মতনই ব্রয়লার মুরগির মতন। আমি যে তোমাদের কষ্টটা বুঝি না এরকম না, আমারও তো মেয়ে আছে। ঠিক এইভাবে তিনি আসলে শব্দ চয়নগুলো করছিলেন। মানে কি একজন বাবা তার সন্তানকে আদর করে যে ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলছিলেন। কিন্তু যেটি হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অল্প বক্তব্য কাট করে ছেড়ে দিল ওই মানে সিটি কলেজের যিনি নারী শিক্ষার্থী। তো আমার কাছে মনে হয়েছে যে শিক্ষামন্ত্রীর যে অপরাধ বা ভুল সেটি হলো যে একজন শিক্ষার্থীর ফোনটা তিনি রিসিভ করেছেন এবং তার সাথে তিনি বেশ নিজের মেয়ের মতন করেই কথা বলেছেন। এটা তার বড় একটি ভুল। তো যাই হোক, তার সেই বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানো, তো আমি যতটুকু আমার কাছে আমার অবজারভেশনে মনে হয়েছে যে যেহেতু শিবির আসলে কোচিং সেন্টার পরিচালনা করে, তো আসলে বিএনপির বিরুদ্ধে যেহেতু সবসময় তারা মানে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নিয়ে তারা উস্কানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ কিন্তু আসলে উস্কাচ্ছে না। তো আজকে এই যে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য সেটিকে কেন্দ্র করে আমার কাছে মনে হয় শিবিরের কোচিং সেন্টারে যে সকল শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে তাদের একটি অংশকে উস্কানো, এছাড়া ওই যে ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া গুপ্ত কায়দায় নানানভাবে আসলে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আমি দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে শিবিরের নগ্ন উল্লাস, এই ঘটনাকে কেন্দ্র করে আবার ছাত্রলীগের উল্লাসও দেখেছি। যে কারণে আমি বলছিলাম যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যেমনি ভাবে সোচ্চার ছিল ছাত্রলীগ, সেমনি ভাবে সোচ্চার ছিল আসলে শিবির। মানে দুইটা ছাত্র সংগঠন, একটা নিষিদ্ধ আর একটা এখন রাজনীতি করছে, অতীতে নিষিদ্ধ ছিল, তারা মোটামুটি দেখলাম যে একই রকম তাদের বয়ান, একই রকম আচরণ। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনটা আসলে একটি ফাঁদ, মানে বিএনপির বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, শিক্ষার্থীদেরকে খেপিয়ে তোলা একটা ফাঁদ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আসলে সব ফাঁদে তো আসলে বিএনপি পা দিবে না। আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাও সারাদিন সোচ্চার ছিলাম কোথায় কি ঘটছে। যেমন আমি আগেই বলেছি যে একজন সাধারণ শিক্ষার্থী তিনি তো ওয়াকি টকি ব্যবহার করতে পারেন না, এরকম ওয়াকি টকি আর কতজন ব্যবহার করছিল। সাধারণ শিক্ষার্থীরা তো বাসে হামলা করতে পারে না, তাই না? সাধারণ শিক্ষার্থীরা তো আসলে ভুয়া কার্ড নিয়ে, আইডি কার্ড নিয়ে তো আন্দোলনে যুক্ত হতে পারে না। নানান ধরনের ঘটনা কিন্তু আজকে ঘটেছে। তো আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনের পিছনে হ্যাঁ সাধারণ শিক্ষার্থীরা হয়তো তারা এক ধরনের ক্ষোভ থেকে, রাগ থেকে নেমেছে, কিন্তু এর পিছন থেকে আসলে এক ধরনের উস্কানি দেওয়া, মানে মোবিলাইজ করা নানান ধরনের ঘটনা মানে এই ঘটেছে। পেছন থেকে উস্কানি দেওয়া বা মোবিলাইজ করাটা কোন আন্দোলনে থাকে না রাশেদ খান? মানে ধরেন সড়ক আন্দোলনেও আমরা তখনও কিছু ফোনালাপ শুনেছি পেছন থেকে উস্কানি দেওয়ার বিষয়টা ছিল, বা ধরেন এই যে কোটা আন্দোলন সেখানেও পেছন থেকে আসলে অনেকে কাজ করেছে, পরবর্তীতে বলছে আমরা ছিলাম, কিন্তু তখন তো মনে হচ্ছিল শুধুই মাত্র শিক্ষার্থীদের আন্দোলন। বা আচ্ছা, হ্যাঁ, তো পেছন থেকে কেউ না কেউ তো কাজ করে রাজনৈতিক দলগুলো সবসময়। এই বিশ্লেষণটা আমি আপনাকে দিব। হুম। আপনি হয়তো 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বলছেন। দেখেন আমরা যে সময় কোটা সংস্কার আন্দোলন করি, আমরা মোটামুটি ৩ মাস আমরা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি এবং এইটা সত্য যে বাংলাদেশে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সালের কোটা সংস্কার আন্দোলন, এর স্লোগানটাই ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 18 সালের বাস্তবতা একরকম ছিল, 24 সালের বাস্তবতা ভিন্ন রকম থাকলেও শিক্ষার্থীরা কৌশলের অংশ হিসেবে কিন্তু এই স্লোগানটাকে সামনে আনে এবং এই স্লোগান দিয়ে আন্দোলনটা শুরু হয়। তো 18 সালে আমরা যে আন্দোলনটা করেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশ নিয়েছে এবং আমাদের আন্দোলনটা সফল হয়েছিল। এরপরে কোটা সংস্কার আন্দোলন চলা অবস্থায় নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। হ্যাঁ, হয়তো শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কেউ কেউ নানান ধরনের আপনার ক্ষোভ দেখতে পারে, কিন্তু ওইটা শিক্ষার্থীরা বাস্তবায়িত হতে আমার কাছে মনে হয়েছে যে 18 সালে যে আন্দোলনে ওইটা হতে দেয়নি বা ওই ধরনের পরিবেশও ছিল না। আর 24-এ যেটি হয়েছে, 24-এর আন্দোলনটাও ঠিক একইভাবে আমাদের যে দাবি ছিল, যেহেতু ওই আন্দোলনের লিগ্যাসি আমরাই বহন করি, ঠিক শেখ হাসিনা যেহেতু প্রতারণার মাধ্যমে ওটা আবার 30% ফিরিয়ে আনলো, যে কারণে একইভাবে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল যেমনি ভাবে 18-তে আমরা শুরু করেছিলাম। যে সময় আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিমকে গুলি করে হত্যা করা হলো, একই দিনে 6 জন মানুষকে গুলি করে হত্যা করা হলো, তখন রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়বদ্ধতা চলে আসে প্রতিবাদ করার। এটা বাংলাদেশের ইতিহাসে হয়েছে, এটা পৃথিবীব্যাপী যত ইতিহাস আছে প্রত্যেকটা ইতিহাসে কিন্তু এই ঘটনা ঘটেছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, সেই মাঠে নামানোর যে নৈতিক দায়বদ্ধতা সেটা শেখ হাসিনা সৃষ্টি করেছিল, এর দায়টা অন্য কোনো দলকে আপনি দিতে পারেন না। অর্থাৎ 24-এর যে গণঅভ্যুত্থান এটা শেখ হাসিনার কারণেই হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ডও শেখ হাসিনা, শেখ হাসিনার ভুলের কারণে কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে। অনেকে বলে থাকে যে এই গণঅভ্যুত্থান পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। দেখেন, যেহেতু 18 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা আমি ছিলাম, নুরুল হক নূর ছিল। হ্যাঁ, 24 সালে যেটি হয়েছে, যে সময় শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা শুরু করলো, সেই সময় আমরা যেহেতু ওই আন্দোলনের সিনিয়র ছিলাম, আমাদের কাছে মনে হয়েছে যে হত্যার পরে আর এটা কোটা সংস্কার আন্দোলন থাকতে পারে না, এটা আসলে গণমুক্তির একটা আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। সেই প্রস্তুতি সবাই মিলে নেওয়া হয়েছিল। সেটার সাথে রাজনৈতিক সমীকরণ বলেন, সেটার সাথে ছাত্র জনতার সমীকরণ বলেন, সমন্বিতভাবেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থানটা হয়েছে। বাট গণঅভ্যুত্থানকে আপনি দুইটা ভাগে ভাগ করেন। একটা অংশ কিন্তু কোটা সংস্কার আন্দোলন, যখন শেখ হাসিনা 16 জুলাই থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করলো, 16 জুলাই থেকে এটাকে গণঅভ্যুত্থানের রূপদান হয়েছে এবং এই রূপদানের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রেখেছে শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনা নিজের ভুলটা যদি উনি না করতেন, 14 জুলাই শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলা, আবার 16 জুলাই এইভাবে গুলি করে 6 জনকে একদিনে হত্যা না করা। আপনি বলছিলেন এই যে ফার্মের মুরগি তিনি বলেন নাই শিক্ষামন্ত্রীর কথা, মানে শেখ হাসিনাও কি শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন? মানে তার কথাটা তো আসলে সেখানেও কি কোনো মানে বিষয় ছিল কিনা, যে উস্কানির বিষয় ছিল কিনা? কারণ বক্তব্যটা তো খুব, মানে তারাও এখনো সেটার পক্ষে যেটা বলেন সেটা হচ্ছে যে, যদি আমি যেহেতু তাদের এখানে কেউ নাই, আমি যদি বলি যে
মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কে পাবে? রাজাকারের নাতিপুতিরা? এই ছিল তার বক্তব্যের অংশ। একটা প্রশ্নের প্রেক্ষিতে তিনি এমনটা বলেছিলেন। তারপরেই তো এই স্লোগান উঠলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তাই না? হ্যাঁ, মানে তিনি কি আসলে যদি আপনি রাজাকারের বাচ্চা শিক্ষার্থীরা বলেছিলেন বা রাজাকারের নাতিপুতি শিক্ষার্থীদেরকে বললেন? আচ্ছা দেখেন, শিক্ষার্থীদের স্লোগানটা কি ছিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর শেখ হাসিনা কি বললো? যে ওটা কি মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাকি মুক্তিযোদ্ধাদের পাবে না, নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকারের নাতিপুতিরা পাবে, তাই না? হুম, হুম। তার মানে কি যারা আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের নাতিপুতি বলবো? তাই কি মানে বলবো? পরোক্ষভাবে। তাই কি বলবো? হ্যাঁ, কারণ কি, মানে আমি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এভাবে। ধরেন একদম জাস্ট কথার মানে তর্কের খাতিরে তর্ক যদি চালাই আপনার সাথে একটু বোঝার খাতিরে, আপনি যেহেতু মানে এই জায়গাটা ভালো বিশ্লেষণ করতে পারবেন বলে আমি বোধ করি যে মানে রাজাকারের নাতিপুতিরাও তো কোটা চায় নাই, কেউই তো আসলে কোটা চাচ্ছে না, কোটার বিরুদ্ধেই তো আন্দোলন হচ্ছে। ফলে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই কথাটা কিন্তু আমার খুবই অপ্রাসঙ্গিক এবং বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য বলে মনে হচ্ছে। মানে কিন্তু এখানে মানে শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলা হলো কোথায়? তারা তো আসলে কোটাই চাচ্ছে না। বলেন, শেখ হাসিনা যে সময় বক্তব্য দিয়েছে হুম। এবং যে প্রশ্নের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছে, ওই সময় আন্দোলন ব্যাপকভাবে রাজপথে ছিল হুম। এবং যে দুজন সাংবাদিক প্রশ্ন করেছিল তাদের প্রশ্ন কিন্তু ওই আন্দোলনকে কেন্দ্র করেই ছিল একদম। এবং শেখ হাসিনার উত্তর ছিল ওই আন্দোলনকারীদেরকে কেন্দ্র করেই। সুতরাং শেখ হাসিনা শিক্ষার্থীদেরকেই রাজাকার, সেটা সে বুঝে বলুক না বুঝে বলুক বা ওই সাংবাদিকের উস্কানিতে ফাঁদে পা দিয়ে বলুক, যে ঘটনায় ঘটুক না কেন এটা ঘটেছে, শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছে। আর আপনি যে কথা বলেন শিক্ষামন্ত্রীর কথা, শিক্ষামন্ত্রী তার নিজের মেয়েকে বলেছে এবং এটা কিন্তু একজন বাবা হিসেবে মেয়েকে আদর করে বলা যে খুব তুমি তো ফার্মের মুরগির মতন হয়ে গেছো। আমি এটা বলছি না, শিক্ষামন্ত্রী বলছেন, মানে আমি বলছি এখানে আপনি বলছেন উস্কানি দেখছেন, আপনি দেখছেন উস্কানি, যে উস্কানি দিয়ে কেউ একজন এই অংশটুকুকে নিয়ে এভাবে করে বানাচ্ছে, সেইখানে আমি প্রশ্ন করছিলাম, শিক্ষামন্ত্রী ইন্টেনশনে না, প্রশ্ন করছি না। এই যে এখন আমরা জামাত ইসলাম তারাও তো আসলে গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছে, সেটা কম হোক বড় হোক ছোট হোক ভূমিকা রেখেছে এবং তাদেরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, 16 বছর তারাও মজলুম ছিল, এটা তো বাস্তব, তাই না? হুম। তো জামাত ইসলাম মজলুম হলে 71-এর জুলুমটা আসলে মাফ হয়ে যায় না। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? যে 16 বছর জামাত ইসলাম মজলুমের শিকার হলেও 71-এ দল হিসেবে জামাত ইসলামের যে ভুল, সেই দল হিসেবে যে জুলুম করেছিল এই জুলুমটা কিন্তু মাফ হয়ে যায় না। তো সেজন্য যেহেতু এখন জামাত ইসলাম, এখন বিএনপির গন্তব্য একদিকে, এখন জামাত ইসলামের গন্তব্য ভিন্ন দিকে। হুম। যে সময় আপনি আমাকে ইট মারবেন আমি তো আপনাকে পাটকেল মারবই। এখন তো আসলে যারা জামাত এবং শিবিরের রাজনীতি করছে স্বাভাবিকভাবে তাদেরকে তো রাজাকার নন, তাই না? হুম। কিন্তু যেহেতু ওই দলটা, ওই দলের লেগাসি, ওই নামটা এখনো পর্যন্ত তারা বহন করছেন, তার মানে কি? তার মানে তারা আসলে সেই 71-এর যে আপনার একটা নেতিবাচক লেগাসি এটা এখনো পর্যন্ত তারা টেনে নিয়ে যাচ্ছে। নিশ্চয় আপনার খেয়াল আছে যে শিবিরের বর্তমান যিনি সভাপতি তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং পাকিস্তানে যে আপনার জামাতের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নেতারা তারা বাংলাদেশের যে শিবিরের সভাপতি তার সাথে একটা ভিডিও তারা ফেসবুকে প্রকাশ করেছিল। সেখানে মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলা হচ্ছে, তাই না? মানে অপরাধী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে বলা হচ্ছে যে এরা সন্ত্রাসী, আর আলবদর হিসেবে শিবির এবং জামাতকে চিহ্নিত করা হচ্ছে এরা ছিল দেশপ্রেমিক। তো এটা কি কোনো প্রতিবাদ জামাত ইসলাম বা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে? জানানো হয়নি। এবং আমার কাছে মনে হয় যে ভিতরে ভিতরে জামাত ইসলাম এবং শিবির আলবদর হিসেবে নিজেদেরকে তারা এক ধরনের গর্ববোধ করে, মানে যে আমরা যে আলবদর ছিলাম। এবং ওই সময় কিছুদিন আগে আমি আমাদের একজন খুবই বুদ্ধিমান নারী এমপি মার্দিয়া মমতাজের বক্তব্য শুনছিলাম, একটা পডকাস্টে তিনি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছেন যে ওই সময় জামাত ইসলামের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এক ধরনের পাকিস্তান ছিল আসলে তাদের কাছে এক ধরনের ইমোশনের নাম। নিশ্চয়ই এই বক্তব্য আপনি শুনেছেন। আচ্ছা, যে সময় আসলে দেশভাগ হয় ওই সময় কি আসলে জামাত ইসলাম পাকিস্তান চেয়েছিল? ওই সময় কিন্তু তারা অখণ্ড ভারত চেয়েছিল। অর্থাৎ তিনি যে বললেন যে ইমোশনের নাম ছিল পাকিস্তান, এটা ভুয়া, এই তথ্য সঠিক নয়। মানে জামাত ইসলাম সবসময় আমার কাছে মনে হয়েছে মানে যদি ইমোশনের নাম ছিল ইতিহাসটা পাকিস্তান, এটা তো বিশ্লেষণ তার করি। আগের কথা, মানে দেশভাগ তো ইমোশনের আগের কথা, তাই না? তখনও তো আসলে না, পাকিস্তান ইমোশনের নাম হয়ে ওঠে নাই, পরবর্তীতে সেটা তো আমি বলছি যে দেশভাগের সময়ও তারা যে পাকিস্তান আলাদা হোক হুম। সেটাও তারা চায়নি, জামাত ইসলাম চায়নি। হুম। তো যেহেতু দেশভাগের সময় পাকিস্তান আলাদা হোক জামাত ইসলাম চায়নি, তো সেক্ষেত্রে কিভাবে পাকিস্তান জামাত ইসলামের জন্য ইমোশনের নাম হয়? কিভাবে? সেই প্রশ্ন কিন্তু মার্দিয়া মমতাজকে করা যায়। আমি জানি না সেই উপস্থাপিকা কেন আসলে সেই প্রশ্ন তিনি আসলে করতে ভুলে গেলেন। তো আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম তারা সবসময় মানে শাসক গোষ্ঠীর তারা আসলে লেসপন্সার হিসেবে থাকতে চায়, শাসক গোষ্ঠীর সুবিধাবাদী সুবিধাভোগী হিসেবে থাকতে চায়, যেটা ভারতের ওই সময় ভারত ভাগ না যাতে হয় এজন্য ব্রিটিশদের গোলামি করেছে জামাত ইসলাম, এরপরে আপনার পাকিস্তানিদের গোলামি করেছে, এরপরে যে সময় স্বৈর শাসক এরশাদের গোলামি করেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের গোলামি করেছে। তো জামাত ইসলামের যদি ইতিহাসটা আপনি ঘাটেন, জামাতের ইতিহাসটাই হলো গোলামির ইতিহাস, জামাতের ইতিহাসটাই হলো মীর জাফরের ইতিহাস। সুতরাং জামাত ইসলামের সাথে বিএনপিকে কোনোভাবেই মেলানোর সুযোগ নাই। জামাতের আদর্শ বিএনপির সম্পূর্ণ ভিন্ন। জামাতের কারোর সাথে যখন আলোচনা হবে তখন নিশ্চয়ই আপনি অভিযোগগুলো করবেন জামাত ইসলামের বিরুদ্ধে, কিন্তু আপনি এই যে বলছিলেন যে জামাত আর এখন ভিন্ন পথ ভিন্ন হয়ে গেছে, এই একটা কি খুব সুবর্ণ সুযোগ? কারণ শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন, এবং ধরেন আগে যেমন শুনেছি চট করে ঢুকে পড়বেন, মাথা উঁচু করে ফিরবেন, এই বছরই ফিরবেন, এখন একদম সুনির্দিষ্টভাবে বলছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বলছেন ডিসেম্বরে তিনি ফিরবেন। মানে এই যে দুই পথ, আজ দুজনের দুটি পথ দুদিকে বেঁকে গেছে, এরকম গান আছে, সেরকম জামাত বিএনপি দুটি পথ বেঁকে গেছে দুদিকে, এই সময় কি তাদের জন্য সুবর্ণ সুযোগ? মানে কি কারণে, ঠিক আপনার কাছে জিজ্ঞাসা এটা, যে কি কারণে মনে হচ্ছে ডিসেম্বরই আসলে ফেরার জন্য ভালো সুযোগ, শেখ হাসিনা বলছেন ফিরবেন? শোনেন, আমি অনেকগুলো আওয়ামীপন্থী বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরকে টক শোতে দেখি
ইউটিউব চ্যানেলে দেখি, ফেসবুক চ্যানেলে দেখি যে তারা বলছে যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবে। হুম। মানে এক ধরনের নেগেটিভ সৃষ্টি করা যে শেখ হাসিনা শেখ শেখের হাসিনা বেটি আসলে আইতাছে। রয়টার্সে বলেছেন, মানে বলেছেন তো, নেগেটিভ কেন? না, আমি আসবো, আপনার বিশ্লেষণে আসবো। মানে একটা নেগেটিভ সারা বাংলাদেশে সৃষ্টি করা যে শেখের বেটি আইতাছে। মানে কি, মানে 24-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ ছাত্রলীগকে হারিকেন দিয়ে ওইভাবে প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে তারা মাস্ক পরে তারা মোটামুটি কিছু গুপ্ত মিছিল তারা করতেছে, বাট এই সংখ্যাটা খুব কম। এবং আপনার আওয়ামী লীগের যে আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন গেল, ওই দিন আমরা যে হাক ডাক আমরা শুনেছিলাম, দেখছিলাম, আমরা দেখেছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ ওইভাবে মাঠে নামেনি। এখন যেভাবে শেখ হাসিনা আওয়ামী লীগের পলাতক মন্ত্রীরা তারা যেভাবে বলছে আমরা দেশে আইতাছি, হ্যাঁ, শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে, সবাইকে রেডি হইতে বলেছে, তো ওই সময় একই কথা বলেছিল মাঠে নামতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তারা কিন্তু মাঠে নামে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা দেখছে যে আমি ভারতে রয়েছি, আমার দল শেষ হয়ে গেছে, তো এখন বাংলাদেশে আমি তখনই ফিরতে পারবো যদি আমার দলটা আসলে প্রাসঙ্গিক থাকে এবং আওয়ামী লীগ যদি মাঠে আসলে রাজপথটা তারা দখল করতে পারে বা বাংলাদেশকে আনস্টেবল করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য শেখ হাসিনা আসলে একটা ভুয়া ডেলিভারি দিয়েছে। আমি আপনাকে আজকের এই আলোচনা থেকে আমি বলছি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। আর যদি শেখ হাসিনা যে কথা সে বলেছে যে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো, আমি অনেকগুলো বক্তব্যে আমি বলেছি, আজকে বলছি, শেখ হাসিনা যদি আসলেই ফাঁসির কাছে ঝোলার জন্য সাহস করে মাথা উঁচু করে বাংলাদেশে ফেরে, আমি রাশেদ খান বিমানবন্দরে শেখ হাসিনাকে ফুলের তোড়া হাতে আমি রিসিভ করতে যাব। মানে আমি তার সাহসটা দেখার জন্য। যদি এই সাহসী নারী যিনি আসলে পলায়নের মধ্য দিয়ে এক ধরনের কাপুরুষের পরিচয় দিয়েছেন, তার আসলে কতটুকু ভারতে গিয়ে সাহস বা তিনি সুপুরুষ হয়েছেন সেটা দেখার জন্য অন্তত ফুলের তোড়া হাতে হলেও আমি মনে করি শেখ হাসিনাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে যাওয়া উচিত। আসলে কি বর্তমান আপনি বলছেন যে ফুলের তোড়া নিয়ে যাবেন, মানে বর্তমান রাজনীতিতে যারা আছে তারা কি চান, মানে আপনারা যদি বলি বিএনপি, জামাত ইসলামী, তারা কি আসলে চায় যে শেখ হাসিনা ফিরুক? আসলেই এটা কি চান আপনারা? দেখেন, শেখ হাসিনা ফিরুক বলতে রাজনীতিতে ফিরুক না, এই মানে সুযোগ তো দেশে নাই। ফিরুক, দেশে ফিরুক, এটা কি আপনারা চান? কারণ তিনি তো বলছেন আমি বলছি, আত্মসমর্পণ করবেন দেশে ফিরে। শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য ভারত তাকে হ্যান্ড ওভার করতে হবে। যেহেতু ভারত তাকে আশ্রয় দিয়েছে, এখন শেখ হাসিনা ভারতের জিম্মায় আছে। মনে করেন যে শেখ হাসিনা এখন ভারতের আদালতে আছে, আর বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার কার্য চলছে, ইতিমধ্যে তার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এখন